Hello everyone, welcome to biology tutorial. আজকে আমরা পড়ব ক্লাস 10 মাধ্যমিক বোর্ড ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ড পরিবেশ সম্পদ সংরক্ষণের 12 নম্বর পার্ট। এখানে আমাদের চারটি জিনিস দেখব। একটা হচ্ছে বায়োফর্টিফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, বায়োডাইভার্সিটি, হটস্পট। বায়োফর্টিফিকেশন কি বলছে? হেলথ অ্যাওয়ারনেস, সারা দেশে হেলথ অ্যাওয়ারনেসের জন্য সমস্ত গরিব মানুষ থেকে ধনী মানুষ প্রত্যেকেরই যাতে পুষ্টি লেভেলটা ঠিক থাকে তার জন্য একটা বিশেষ ধরনের চাল আবিষ্কার হয়েছে, যেটা বিজ্ঞানীরা করেছেন। এই চালের মধ্যে প্রোটিন সংযোজন করা হচ্ছে, ভিটামিন সংযোজন করা হচ্ছে, ভিটামিন এ, সি, ইডি, ইকে, এই সমস্ত ভিটামিনগুলো সংযোজন করা হচ্ছে। ভিটামিনের প্রাচুর্য এবং প্রোটিন প্রাচুর্য যাতে মানুষের পুষ্টি লেভেলটা ঠিক থাকে, হেলথ অ্যাওয়ারনেসের জন্য এটা অবশ্যই দরকার। বায়োফর্টিফিকেশন হচ্ছে আমরা যে চাল প্রতিদিন খাই তার মধ্যে ভিটামিন এবং প্রোটিন মিশ্রিত চাল তৈরি করা হচ্ছে, যেটা বিজ্ঞানীরা বলছেন যে প্রত্যেকটি মানুষের শরীরে ইকুয়ালি যেন হেলথ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, পুষ্টি যোগান হয়। তাতে কি হবে যে এত বড় দেশ, এত পপুলেশন, প্রায় 145 কোটি পপুলেশন, এত মানুষকে কি করে স্বাস্থ্য সঠিক রাখার জন্য ডাক্তারের ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা করা যায়? এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যয়সাধ্য ব্যাপার। তার জন্য বিজ্ঞানীরা করেছেন যেটা নিত্যদিন আমরা খাবার খাই তার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন এবং প্রোটিন, ফ্যাট সংযোজন করা, যাতে প্রয়োজনীয় পুষ্টি যোগানটা ঠিকমতো দেওয়া যায়। যার ফলে কি হবে? যার ফলে একটা সারা পৃথিবীতে, সারা দেশে, সারা ভারতবর্ষে, বিভিন্ন রাজ্যে তারা ধীরে ধীরে সাধারণ মানুষের একটা হেলথ অ্যাওয়ারনেস তৈরি হবে এবং স্বাস্থ্যকর অবস্থা তৈরি হবে। তারা ভালো থাকবে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইটা হচ্ছে বায়োফর্টিফিকেশনের উদ্দেশ্য। বায়োম্যাগনিফিকেশন জানতে হবে। বায়োম্যাগনিফিকেশন আরেকটা পার্ট কীরকম, যে আমাদের প্রকৃতির মধ্যে এমন কিছু পদার্থ আছে যারা অভঙ্গ, ভাঙতে চায় না। এরকম পদার্থ হচ্ছে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরিথেন। এই ডিডিটি এমন একটা পদার্থ যেটা অভঙ্গুর। এই অভঙ্গুর পদার্থ যে পরিবেশের মধ্যে থাকার ফলে এরা জীবদেহে চলে আসে। বিজ্ঞানী উইলিয়াম মুলার প্রথম এই ডিডিটি আবিষ্কার করেছিলেন। তার ফলে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং মুলারের এই আবিষ্কার ডিডিটি, যেটা পরবর্তীতে দেখেছি আমাদের যখন মশা আমাদের রক্ত শোষণ করার ফলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত রোগ হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে, পৃথিবীর বহু মানুষ মারা যাচ্ছে। ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ডক্টর মুলার ইনি আবিষ্কার করলেন ডিডিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ডিডিটি দারুণভাবে কাজ করতে লাগলো। কীরকম? বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন শহরের নালা নর্দমা, বিভিন্ন গ্রামাঞ্চলের বাংলো, নর্দমা, গাছের পরিবেশ, জঙ্গল, এর মধ্যে ডিডিটি স্প্রে করা হলো। স্বাস্থ্য দপ্তর থেকে ডিডিটি স্প্রে করলো। তারপরে কি হলো? মশার একটা জেনারেশন শেষ হয়ে গেল, একদম শেষ। এবং মশার যা দু একটা মশা বেঁচে ছিল ডিডিটির ফলে, তারা কিন্তু সেকেন্ডবার যখন ডিডিটি দেওয়া হচ্ছে তারা আর মরছে না, তাদের টলারেন্স পাওয়ারটা এসে গেছে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করো, আমরা ক্লাস 10 পড়ছি, মানে খুব সহজভাবে ব্যাপারটা বুঝতে হবে যে যখন একটা ডিডিটি ধ্বংস করলো তার প্রজাতিকে, পরবর্তী যখন একটা দুটো প্রজাতি বেঁচে গেল,
খুব কষ্ট করে বেঁচে গেল, তাদের মধ্যে ডিডিটিটা তার শরীরের মধ্যে টলারেন্স পাওয়ার তৈরি করলো। পরে যখন আবার ডিডিটি স্প্রে করা হচ্ছে, ওই মশা আর মরছে না, তারা আবার বংশ বিস্তার করতে লাগলো। একটা সময় হলো কি, এই ডিডিটি যখন গ্রাম বাংলার ক্ষেত্রে বিভিন্ন বাংলো টাংলোতে স্প্রে করা হতো, আমরাই দেখেছি ছোটবেলায়, এবং এগুলো জলের ধাপে, জল যখন হচ্ছে, বর্ষা আসছে, তখন এই বাংলো টাংলো নদ মানে তোমার বিভিন্ন নালা ফালা সব ধুয়ে যাচ্ছে, এবং সেটা ধুয়ে গিয়ে আবার প্যাডিল্যান্ডে চলে যাচ্ছে। প্যাডিল্যান্ডে গিয়ে যেখানে ধানের জমি আছে, সেই জমির ভেতরে ডিডিটি ঢুকে পড়ছে। ধানের যে শেকড় রয়েছে, মূল রয়েছে, সেখান থেকে ডিডিটি আস্তে 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 ধানের কাণ্ড এবং ধানের দানা এবং ধানের যে বীজ, যেটা আমরা চাল খাই, তার মধ্যে ডিডিটি সঞ্চারিত হচ্ছে। ডিডিটি তার আলে, মানে যেখানে ধানের জমি, তার যে আল, যেখানে ঘাস রয়েছে, সেই ঘাসের পাতায় এবং ঘাসের মূল দিয়ে পাতা ফুল ফলে চলে যাচ্ছে। সেটা যখন কেটে নিয়ে গোয়ালারা যখন গরুকে খাওয়াচ্ছে সেই ঘাসটা, তখন গরুর শরীরে ডিডিটি চলে আসছে। ডিডিটা কি হচ্ছে, তার গরুর শরীরে জমছে, তার মাসেলসে জমছে, তার মেমারি গ্ল্যান্ডে জমছে। দুধ দোহাচ্ছে গোয়ালা, সেই গোয়ালা দুধ দোহাচ্ছে, তো সেই দুধের মধ্যে দিয়ে ডিডিটি চলে আসছে। এইবার ওই একটা শিশু তোমার বাড়িতে বা আশেপাশে শিশু আছে, তারা দুধটা খাচ্ছে, বা অনেক সময় যার বাড়িতে গরু আছে সে বিক্রি করছে দুধটা, যারা কিনছে তাদের বাড়িতে যারা খাচ্ছে দুধ, তাদের শরীরের মধ্যে ডিডিটি এসে যাচ্ছে। তাহলে ডিডিটি দেখো, ডিডিটি স্প্রে করা হলো একটা কেমিক্যাল, যে কেমিক্যাল অভঙ্গুর, কিছুতেই ভাঙছে না, ওর কোনো বিয়োজন হয় না। এবার সেটা ধীরে ধীরে ঘাস, ধীরে ধীরে জল থেকে ঘাস থেকে প্যাডিল্যান্ড থেকে ধান, বীজ থেকে চলে আসছে গরুর শরীর থেকে মানুষের শরীরে আসছে। মানুষের শরীরে যখন ডিডিটি এলো, তখন সেই ডিডিটি আবার ওদের কিডনি দিয়ে পাস হচ্ছে। কিডনি কিছুদিন পরে দেখা গেল ডিডিটি অতিরিক্ত থাকার ফলে কিডনির গ্লোমেরুলাস অংশ ফেটে গেছে, বাস্ট হয়ে যাচ্ছে, গ্লোমেরুলাস দিয়ে রক্ত বেরোচ্ছে, যেমন টার্মিনাল হিমাচুরিয়া রোগ। এই টার্মিনাল হিমাচুরিয়া রোগ এমন একটা রোগ যেটা ডিডিটির ম্যাগনিফিকেশন করা হয়। ডিডিটি কখনোই ভাঙবে না, এবং এই অভঙ্গুর পদার্থ একটা জীবদেহ থেকে আরেকটা জীবদেহে, একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্ট, আরেকটা অ্যানিমালে যাচ্ছে। এই যে যাওয়া খাদ্য সম্পর্কের উপর ভিত্তি করে ডিডিটি লাস্ট টপ যে তোমার যে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব, যেটা সর্বোচ্চ খাদক, তাদের শরীরেও এটা যাচ্ছে। ট্রপিক লেভেলের প্রতিটি স্তর বেয়ে চলে যাচ্ছে। এই ধরনের ম্যাগনিফিকেশনে মানুষের অসম্ভব ক্ষতি হয়। প্রথমত যায় চোখ, তারপর যায় কিডনি গেলে কিডনির মধ্যে ডিডিটির চাপ নিতে পারে না, রক্ত ফ্লো গিয়ে কিডনিতে যায়, এবং শেষে গ্লোমেরুলাস ম্যাকুলা ডেন্সা এবং তোমার বাউম্যান ক্যাপসুল আক্রান্ত হয়। বাউম্যান ক্যাপসুল আক্রান্ত হওয়ার ফলে কি হয়, সেই ডিডিটি চলে আসে নিকটবর্তী সংবর্তনালী, হেনলির লুপ, দূরবর্তী সংবর্তনালী এবং সংগ্রাহক নালী হয়ে মূত্রাশয়ের মধ্যে বেরিয়ে যায়, এবং প্রতিটা স্তরকে ফাটিয়ে দেয়, ভাঙিয়ে দেয়, মানে প্রত্যেকটা সেলকে রাপচার করে দেয়, যার ফলে রক্ত অনবরত ক্ষরণ ঘটে। এটা কিন্তু দারুণ ব্যাপার। এই ম্যাগনিফিকেশন অসম্ভবভাবে একটা সময় চালু। এখন কিন্তু ডিডিটি আর স্প্রে করা নিষেধ। এখন আর স্বাস্থ্য দপ্তর থেকে ডিডিটি স্প্রে করা যাচ্ছে না। যে সমস্ত জায়গায় প্যাডিল্যান্ড দূরে আছে, অনেক দূরে আছে, সে জল যাবে না, সেই সমস্ত জায়গায় নর্দমা, বিশেষ করে শহরি এলাকায় কিছু জায়গায় অলড্রিন এবং ডিডিটি স্প্রে করার রীতি আছে, কিন্তু গ্রামাঞ্চলে বন্ধ হয়ে গেছে। ম্যাগনিফিকেশনের ফলে আমরা এটা দেখতে পাই। আবার দেখুন বায়োডাইভার্সিটি আর একটা পার্ট, আমাদের ক্লাস 10-এর পরিবেশ সম্পদ সংরক্ষণের আর একটা পার্ট হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি জিনিস জীব বৈচিত্র্যতা হচ্ছে এরকম যে এর 3টে পার্ট আছে, একটা আলফা, বিটা এবং গামা।
আলফা হচ্ছে ছোট পার্ট। জীব বৈচিত্র্যের একটা পার্ট হচ্ছে আলফা, একটা বাস্তুতন্ত্র, একটা কল্পনা করো একটা বাস্তুতন্ত্র ধরে নাও, এবং সেই বাস্তুতন্ত্রের মধ্যে ছোট্ট এরিয়া হচ্ছে আলফা, যেখানে অনেকগুলো প্রজাতি আছে। তারা বসবাস করছে, খাদ্য খাচ্ছে, তারা জীবন লাইফস্টাইল তৈরি করছে, জনন করছে এবং বড় হচ্ছে। এই যে তার গ্রোথ হচ্ছে, এগুলো টোটালটাই একটা আলফা সিস্টেমের মধ্যে। এরকম যদি দুটো আলফা একটা বাস্তুতন্ত্রে, দুটো নির্দিষ্ট জায়গায় দুটো আলফা তোমার পপুলেশন দেখা যায়, তাহলে দেখতে পারে এটা হচ্ছে বিটা পপুলেশন। অর্থাৎ দুটো আলফা পপুলেশন একসঙ্গে মিলিত হয়ে বিটা তৈরি করে। বিটা পপুলেশনের মধ্যে আলফা পপুলেশনের যে ধরনের তোমার প্রজাতি রয়েছে তার চেয়ে অনেক বেশি, এমনকি ডবল প্রজাতি হচ্ছে বিটা পপুলেশনের এরিয়াটা একটু বড়। এবার গামা পপুলেশনের ক্ষেত্রে কি দেখবো, যে তিনটা আলফা পপুলেশন মিলে একটা গামা পপুলেশন, অর্থাৎ তিনটে ট্রিপল আলফা পপুলেশন একসাথে সম্মিলিত হয়ে তার বৃদ্ধি, তার জনন, তার পুষ্টি লেভেল, তার খাদ্য সংগ্রহ করা, বেঁচে থাকার যে পাওয়ার সেটা পাচ্ছে, এবং এই তিনটে পপুলেশন একসাথে মিলে তৈরি হচ্ছে গামা পপুলেশন। এটা বাস্তুতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জীব বৈচিত্র্যের যে বিভিন্নতা, একটা প্রজাতিগত বিভিন্নতা, এই প্রজাতিগত বিভিন্নতা পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। প্রজাতিগত বিভিন্নতা তৈরি করছে, তার জেনেটিক্যাল, তার টেম্পারেচারের ব্যাপার প্রভাব আছে, পিএইচ এর প্রভাব আছে, এবং এই জেনেটিক্যাল, টেম্পারেচার এবং পিএইচ তার সঙ্গে খাদ্য শৃঙ্খলের প্রভাব আছে। এগুলো নিয়ে বৈচিত্র্যতা তৈরি হয়। মেনলি এর কারণ হচ্ছে প্রকরণ, যেটা জিন থেকে আসে, এবং জিনের প্রকরণ, জিন চেঞ্জ হয়ে এগুলো তৈরি করে, যেটা বায়োডাইভার্সিটির মধ্যে দেখতে পাবো। বায়োডাইভার্সিটি এখন কমে যাচ্ছে। কেন কমছে জানো? কারণ বায়োডাইভার্সিটির মেন যে ক্ষেত্রটা সেটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। মেন কারণ হচ্ছে মানুষের জন্য। মানুষ এমন একটা প্রজাতি, এমন একটা জীব পৃথিবীতে, যারা বিভিন্ন জায়গা, বিভিন্ন বাস্তুতন্ত্রে যে যেখানে রয়েছে, তারা মানোন্নয়ন করার চেষ্টা করছে। মানোন্নয়ন করার পরে দূষণ বাড়ছে, মানোন্নয়ন করতে গিয়ে দূষণ বাড়ছে, পপুলেশন বাড়ছে, মানুষের পপুলেশন ঝট করে মারা যাচ্ছে না। আগে যেমন মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপরে জলাতঙ্কে মারা যেত, এখন মানুষের মৃত্যু কম, কারণ হেলথ অ্যাওয়ারনেসটা অনেক বেশি হয়েছে, যার ফলে মানুষের বেঁচে থাকা লাইফ স্প্যান বেড়ে গেছে, বেঁচে থাকার গড় মাত্রা বেড়ে গেছে। জাপানে গেলে দেখা যাবে মানুষ 100 বছর আকছার বাঁচছে। ভারতবর্ষে এখন মানুষের বাঁচার সম্ভাব্য 59 ইয়ার্স, আরও কিছুদিন পরে 65 পৌঁছে যায়, বিজ্ঞানীরা ভাবছেন। তাহলে একটা মানুষ স্বাভাবিকভাবে 65 বছর বাঁচতে পারছে। আর একটু ভালো করে যদি জীবন কাটানো যায় 100 বছর হতেই পারে। আপনি জাপানের সঙ্গে ভারতের যে তোমার বয়সের যে ব্যাপারটা, সেটা ম্যাচ করে যাবে, প্রায় ম্যাচ করে যাবে, পুষ্টির যোগানের উপর বেশ করে। এখানে জীব বৈচিত্র্যের প্রভাব আছে। জীব বৈচিত্র্যতা একটা এমন দিক যার জলবায়ুর সঙ্গে সম্পর্ক আছে। যে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের গাছ, পশু পাখি, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং বিপন্ন প্রায় প্রাণী এবং বিভিন্ন রয়েছে, বাঘ, সিংহ, হাতি, গন্ডার এবং কুমির, তারপরে তোমার শকুন, ডোডো পাখি, এগুলো বিভিন্ন ধরনের পাখি, যারা কেউ বিপন্ন হয়ে গেছে, কেউ আউট হয়ে গেছে পৃথিবী থেকে। প্রায় 27,000 প্রজাতির প্রাণী প্রতি বছর 27,000 প্রাণী, 27,000 প্রজাতির প্রাণী অবলুপ্ত হচ্ছে, মোটামুটি এই যে একটা হিসাব। তারপরে দেখো কিছু বনভূমির মধ্যে যে প্রোটেক্টেড এরিয়া, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক, এর মধ্যেও জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে প্রকরণ, ভেদ। এই ভেদটা আনছে জিন থেকে, জেনারেশন টু জেনারেশন জিন মাইগ্রেট হচ্ছে। আর জিনের বিভিন্ন যে মিউটেশনটা হচ্ছে মেনলি খাদ্য থেকে, খাবার থেকে। যে ধরনের খাবার পরিবেশে অ্যাভেলেবল, সেগুলো খেতে গিয়ে বিভিন্ন ধরনের সিস্টেমে আসছে, এবং ভঙ্গুর পদার্থের মিশ্রণের ফলে জিনের সিকোয়েন্সের মধ্যে পরিবর্তন আসছে। জিনের সিকোয়েন্সে পরিবর্তন আসলেই তখন সেখানে একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে, জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকা এক ধরনের, একটা ধরো তোমার
কলকাতায় একটা কুকুর আনা হচ্ছে কোথাতে, দার্জিলিং থেকে। তো কুকুর, দার্জিলিং এর কুকুর কলকাতায় এসে কলকাতার পরিবেশে ম্যাচ করতে পারছে না। যদি পারে কয়েক বছর, আরো 5 বছর 10 বছরের মধ্যে, তাহলে ওর যে বাচ্চা হবে সেই বাচ্চাটা ধীরে ধীরে পরিবেশগত কারণে ডিফারেন্ট হয়ে যাবে। যেমন আমাদের ভারতবর্ষে সাদা হাতি কিন্তু নেই, সাদা হাতি থাইল্যান্ডে আছে। একটা সময় প্যানাজিয়া ছিল, আমাদের কয়েকটা মহাদেশ একসাথে ছিল। ভারতবর্ষ ছিল, এশিয়া ছিল, আফ্রিকা ছিল, ইউরোপ ছিল, এগুলো একসাথে ছিল। হঠাৎ ভূমিকম্পের ফলে এটা সরে গিয়ে এক একটা জীব সরে গেছে। যেমন সাদা হাতি যেমন গেছে, তেমন বিড়াল, আমাদের এখানে যে বিড়ালগুলো আছে সব লেজ আছে, কিন্তু থাইল্যান্ডের বিড়ালের লেজ নেই। তাহলে প্রজাতিগত যে আইসোলেশন, প্রজাতিগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, এই ডিস্ট্রিবিউশনটার মূল কারণ হচ্ছে বায়োডাইভার্সিটি। পরিবেশ যেখানে ম্যাচ করেছে সেখানে ডাইভার্সিটি দেখা দিচ্ছে। বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সপুষ্পক, অপুষ্পক সমস্ত উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ এবং মস বর্গ, তোমার কি বলছে, শ্যাওলা জাতীয় উদ্ভিদ, এদের প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা বৈচিত্র্যতা আসছে। এই বৈচিত্র্য দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি বৈচিত্র্য জায়গাগুলো পৃথিবীতে আইসোলেট করে। সারা পৃথিবীতে হটস্পট তৈরি হয়েছে। কতটা? প্রায় 36টি হটস্পট আছে এখন পর্যন্ত, কাউন্টেবল হটস্পট। তবে মেগা ডাইভার্সিটি দেশ, প্রায় 17টা দেশ আছে পৃথিবীতে যারা মেগা ডাইভার্সিটি। যেমন কয়েকটা দেশ, মেক্সিকো, আমাদের ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো হচ্ছে হটস্পট দেশ। এরকম কিছু কিছু দেশ আছে, 17টা দেশ আছে যারা প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে তোমার প্রাণীজ সম্পদ, উদ্ভিজ্জ সম্পদ তার জন্ম দিয়েছে। এক্ষেত্রে আমরা দেখব এই হটস্পট, ভারতবর্ষে 4টি হটস্পট আছে, সারা পৃথিবীতে আছে 36টি, আর ভারতে আছে 4টি। কি কি? একটা সুন্দাল্যান্ড, একটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, একটা পূর্ব হিমালয়, আর হচ্ছে তোমার বার্নিও, তারপরে তোমার সুমাত্রা, আন্দামান দ্বীপপুঞ্জ, এইগুলো শ্রীলঙ্কা সহ, এইগুলো হচ্ছে হটস্পট। এবং এই হটস্পটের মধ্যে আমরা হিমালয় হটস্পটের প্রচুর পরিমাণে উদ্ভিদের বৈচিত্র্যতা দেখতে পাবো, এবং বৈচিত্র্য এবং তার তোমার বৈশিষ্ট্যের একটা বিকাশ ঘটেছে বিশালভাবে। আমরা তোমার দার্জিলিংয়ের যে পরিবেশ, যেখানে প্রচুর পরিমাণে মাটিতে আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, সেই জায়গায় উদ্ভিদের গ্রোথ অসম্ভব। এবং এই গ্রোথের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যতা আরেকটা দিক, হটস্পটের মধ্যে এই জিনিসগুলো আছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমার ভিডিও দেখার জন্য, তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।